আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে আসরের সময় থেকে। দুপুরের পর আর কোনো ভিডিও করিনি। তো আমার আগের ব্লগে দেখতে পেয়েছে তৃতীয় রমজানে যেহেতু দাওয়াত ছিল বাসায়, সেজন্য সব কিছু তো বের করেছি। এখন সব কিছু গোছগাছ করে রাখতে হবে, তো সেজন্য সব কিছু ওয়াশ করে পানি ঝরিয়ে গোছগাছ করে নিয়েছি। তো ভিডিও শুরুতে তো দেখতেই পেলেন আমার ছেলের কাণ্ড। আমি যখনই কোনো কাজ করি তাকে কৈফিয়ত দিতে হয়, সে জিজ্ঞেস করবে যে কেন বের করছি বা কেন রাখছি, এগুলাই আর কি। আর এই তো এ পাশে দেখতেই পেলেন আমি সুন্দর করে বেসনটা ঘুলিয়ে নিয়েছি। তো আজকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে বেগুনি, আলুর চপ এগুলো তৈরি করার ক্ষেত্রে বেসনটা যখনই ঘুলাবেন তখন অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিবেন, বেশি না, জাস্ট অল্প করে। এতে করে কিন্তু বেগুনি আর আলু চপের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো এরপরে আমি ছোলাটা রান্না করে নিয়েছি। তারপর আমি এ পাশে আলুর চপটা রেডি করে নিয়েছি। ওই যে রেগুলার দেখিয়েছিলাম আগেও, আলুর চপে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার পর পেঁয়াজ পাতা দিয়েছি। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এখন বেসনের মধ্যে ডিপ করে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, আলুর চপ যখনই তৈরি করেন না কেন বা আলু যে কোনো নাস্তা তৈরি করলে যখন কিনা বয়েল করবেন, বয়েল করার পরে কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন আর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন না। এতে করে আলুটা মানে একটু নরম নরম যেটা হয়ে যায় সেটা হবে না, বাইন্ডিংটা ভালো হবে। তো সেজন্য বলে দিলাম। আর আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দরভাবে বেগুনিগুলোও ফুলেছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আলুর চপ যখনই তৈরি করবেন তেলে দেওয়ার পরে যদি একটার সাথে একটা লেগেও যায় আমার মতো, তাহলে কিন্তু আলুর চপগুলো তেলের মধ্যেই ছুটাবেন না, সেভাবে লাগানো অবস্থাতেই ভেজে নেবেন। যখন হয়ে যাবে তখন নামানোর পরে এগুলো ঠান্ডা হওয়ার পরে আর কি সুন্দর করে আলাদা করে নেবেন। এতে করে কিন্তু আপনার আলুর চপগুলো সুন্দর হবে। যদি তেলের মধ্যে থাকা অবস্থাতে একটার সাথে একটা ছোটাতে যান তাহলে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যাবে। তো সেই জন্য বললাম, আমি ওই দিন বানিয়েছিলাম তখন কিন্তু আমার এমনটা হয়েছে। তো সে কারণে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ ইফতারি তৈরি করে নিলাম। তো রমজানে দাওয়াত বলতে আমার আশেপাশে তো সেরকম কেউ নাই। আমার মামা শ্বশুরা আছে, তো উনিদেরকে দাওয়াত করি। এরপর ইফতারি দেওয়া হয় আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদেরকে আর কি। তো আমি বাবা ফ্যামিলি আছি, সবারই তো মন চাই ফ্যামিলির খাবার, হাতের খাবার খেতে। তো হয়তো বা উনিরা খেতে পারে না, ফ্যামিলি যখন ছিল তখন কিন্তু খেয়েছে। বাট আমি ভাবলাম উনিদের তো এখন আর ফ্যামিলি নেই, তো আমি দিই, সেজন্য আমি তৈরি করে দিয়েছি। আর সত্যি বলতে রমজানের আগে আমি যে ইফতারগুলো তৈরি করে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হয়েছে আমার। কারণ এভাবে ইফতার আয়োজন করতে গেলে কিন্তু কোনোভাবেই একদিনে সব কিছু একসাথে করে নেওয়া যায় না। তো আগ থেকে যেহেতু আমি সব কিছু তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার জাস্ট ভাজাভাজি করে নিয়েছি, এতে করে হয়ে গেছে। তো ভাজাভাজি করতেও কিন্তু সময় লাগে না সেটা কিন্তু না, বাট 100% আমি বলবো ইফতার আগ থেকে যেহেতু রেডি করে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার প্রায় 50 থেকে 60% কাজ আগ থেকেই হয়ে গেছে। আমি তো এটাই বলবো, আপনারা কি বলেন? তো এই তো এ পাশে পঞ্চম রমজানে তৈরি করেছিলাম হালিম। তো আজকে আমি হালিম যেভাবে তৈরি করি সেটা শেয়ার করব, সেই সাথে একদম ঝটপটভাবে যেভাবে তৈরি করা যায় সেটাও শেয়ার করব। কারণ হালিমটা কিন্তু রান্না করতে একটু সময় লাগে, হুটহাট করে রান্না করে নেওয়া যায় না। তো আমি হালিম রান্না করার সময় সবসময় আগ থেকে কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রাখি। এতে করে কিন্তু ডালটা অনেকটাই নরম হয়ে যায়। আর শুধু ডাল না, এখানে কিন্তু গমও থাকে।
সেই সাথে প্যানে রান্না করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, দাঁড়িয়ে থেকে থেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হয়। আবার অনেকে কিন্তু ডিরেক্টলি মাংসের সাথে হালিমের ডালটা ভিজিয়ে রাখার পরে দিয়ে দেয়, বাট আমি বলবো সেটা করতে যাবেন না। এভাবে আমি যেভাবে করছি সেভাবে চাইলে ট্রাই করতে পারেন, এতে করে অনেকটাই সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে কিন্তু আমি হালিমের ডালটাকে পানি দিয়ে ভালোভাবে গলিয়ে ফেলি, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। এতে করে কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে হালিমটা রান্না করতে হয় না। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্যানের মধ্যে রান্না করতে পারেন, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বসিয়ে রাখলে কিন্তু এতে করে হয়ে যাবে আর কি। তো আমি প্রেসার কুকারে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে দমে দিয়ে দিয়েছি। তো 10 মিনিটে কিন্তু হালিমের ডালটা গলে গিয়েছে, 10 থেকে 12 মিনিট লেগেছে, এর বেশি লাগেনি। আর এটা হতে হতে আমি এ পাশে এই যে দেখেন চিকেনটা তৈরি করে নিচ্ছি। তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। প্রথমেই অল্প করে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি বেশি করে, এরপরে ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা। তো আদা রসুন বাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তখন হালিমের চাইতেও আদা রসুনের ফ্লেভার বেশি আসবে। তো এরপরে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেন দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করে নিব 5-7 মিনিট। তো আমি বোনলেস চিকেন দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে হাড় সহ চিকেন দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন দিয়েছি। আর এপাশে হালিমের যা যা উপকরণ আছে সব কিছু কেটে টেটে নিচ্ছি। তো আজকে এগুলো কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বিয়ের আগে আমার আব্বু যেহেতু সৌদি আরবে ছিল, যখনই আসতো তখন কিন্তু এই যে এই কাটাকাটিগুলো আমার আব্বু আমার হাতে করাতে চাইতো। তো সত্যি বলতে আমি খুবই বিরক্ত হতাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি এগুলো অনেক ঝামেলার মনে হতো তখন। তো তখন কিন্তু প্রায় অনেক কাজই বটি দিয়েই করা হতো। কে জানতো এভাবে প্রবাসে এসে আমার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। আর এখন অনেক দিকে কেন আমাদের দেশে অনেকেই প্রায় 100%-এ 70 থেকে 75% মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। তো একসময় কান্না করে দিয়েছিলাম যে মানে আমার হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাচ্ছে কেন, এগুলো আমার ভালো লাগে না, এগুলো করতে ভালো লাগে না। তো আব্বু আসলে শেখাতেই চাইতো, তো এত বেশি না, জাস্ট অল্প স্বল্প দিয়ে বলতো আর কি কাট, এগুলো কাট। তো আমি আসলে বিরক্ত হয়ে যেতাম। তো পরে পরে কিন্তু কাটতে কাটতে বটি দিয়ে আর কাটতে ভালো লাগতো না, পরে পরে কিন্তু দাঁড়িয়েই কাটতাম, এই আর কি। তো বাবার কথা অনেক বেশি মনে পড়ে মাঝে মাঝে। অনেক কাজকর্মে অনেক কিছু শিখেছি আমার আব্বু থেকে, আম্মু থেকে তো অনেক কিছু শিখেইছি। আর মেয়েরা মায়ের থেকেই কিন্তু সব কিছু শিখে। তো আমিও শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর দ্বিতীয়ত আমার বাবার কাছ থেকেও অনেক কিছু শিখেছি। সেটা যদি বলা হয় রান্না, তাহলে একদম মানে সবার ক্ষেত্রে হয় না, বাট আমার আব্বু যেহেতু সৌদি আরবে ছিল, তো সেক্ষেত্রে যখনই দেশে আসতো তখন কিন্তু রান্নাবান্নাটা করতো। তো সেক্ষেত্রে অনেক সময় শিখেছি অনেক কিছুই, আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা কিন্তু ভেজে নিয়ে আমি সেখানে অ্যাড করে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা দিয়েছি অল্প করে। অনেকে আরও অন্যান্য মশলা ইউজ করে থাকে, বাট আমি এগুলো দিই না। এগুলো দিলে আমার কাছে মনে হয় হালিমের টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এরপরে হালিমের যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ দিয়েছি, বাকি 1 ভাগ এখন অ্যাড করব ডাল দেওয়ার পরে। তো দেখেন চিকেনটাও কিন্তু হয়ে গেছে, সাথে কিন্তু ডালটাও হয়ে গেছে। এভাবে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হয়নি। এভাবে আগ থেকে যদি আপনারা ডালটাকে গলিয়ে তারপরে রান্না করেন অনেকটাই সুবিধা হয়, অনেকটা সময়ও বাঁচে। আর এভাবে হালিম রান্না করা কিন্তু আমি আমার বড় আপু থেকে শিখেছি। তো আসলে সবাই কিন্তু সব কিছুতে পারদর্শী হয় না, অনেক কিছু অনেকের কাছ থেকে শেখা হয়। তো বিয়ের আগে বোনের থেকে, বাবা থেকে, মায়ের থেকে শিখেছি, বিয়ের পরে শাশুড়ি মায়ের থেকেও অনেক কিছু শেখা। তো যাই হোক, এই তো হালিমটা কিন্তু হয়ে গেছে, দেখেন বেশিক্ষণ সময় লাগেনি।
ঘন করে নিয়েছি। আর যখন কিনা এটা ঘন হয়ে গেছে তারপরে আমি চুলার মধ্যে আর একটা প্যান বসিয়ে সেখানে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, সাথে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপরে অর্ধেক পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে তুলে নিয়েছি, বাকি অর্ধেক যেগুলো ছিল সেগুলোর সাথে আদা কুচি দিয়ে তারপর একটু ভেজে আমি হালিমের উপরে দিয়ে দিয়েছি। তো আদাটা দিলে কিন্তু খুবই মজা লাগে, বাট কাঁচা আদা দিলে মুখে পড়লে ভালো লাগে না। যদি আদাটাকে একদম চিকন চিকন করে কেটে তারপরে যদি ভেজে দেওয়া হয় এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এটা শিখেছি আবার পাকিস্তানিদের থেকে। এই দেশে পাকিস্তানি হালিম খেয়েছি, তারা কিন্তু এভাবে দিয়ে থাকে, তা আমিও দিয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, চাইলে ট্রাই করতে পারেন। আর এই তো এপাশে তৈরি করে দিচ্ছি লাচ্ছি। তো আমি লাচ্ছিটা যেভাবে তৈরি করি দেখতেই পেয়েছেন, 400 গ্রাম দই থেকে 300 গ্রাম দই দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি দুধ। তো যে লিকুইড মিল্কটা ইউজ করেছি সেটা কিন্তু অনেক ভালো, চাইলে যারা এখানে আছেন তারা ইউজ করতে পারেন, অনেক মজা, টেস্ট ভালো আসে আর কি। তো তার সাথে আর অল্প পানি দিয়েছি, সাথে বরফ কুচি, স্বাদ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের পঞ্চম রমজানের ইফতার। তো এই তো সেরকম ভাজাভাজি বেশি কিছু করিনি, কারণ প্রতিদিন ভাজাভাজি খেতে গেলে অ্যাসিডিটির প্রবলেম করে। আর এই তো লাচ্ছিটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক ইয়াম্মিও হয়েছে। যখন দিয়েছিলাম তখন সেখানে আরও কিছুটা বরফ কুচি অ্যাড করে দিয়েছি। আর ভাজা নাস্তার মধ্যে জাস্ট এই যে হালকা পাতলা কিছুটা ভেজেছি, দেখতেই পেয়েছেন। তো হালিমটা রুটি দিয়ে খেয়েছি, মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। অনেকে হয়তো বা অনেক কিছু মনে করতে পারেন যে হালিম দিয়ে রুটি দিয়ে কিভাবে খাই, তো সেটা আমি শিখেছি হচ্ছে এই দেশে আসার পরে, কারণ পাকিস্তানি যে হালিমটা আছে সেটা রুটি দিয়ে খেতে অনেক মজা। তো আমাদের দেশের হালিমটাও যদি এভাবে ঘন করে রান্না করে রুটি দিয়ে খাওয়া হয় অনেক মজা লাগে। তো যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, সেই সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ইফতার করতে করতে বিদায় নিব। তার আগে সবাইকে একটাই অনুরোধ করব, যারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন, সাথে প্লিজ সবাই একটি লাইক করে দিবেন, এর সাথে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।